জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ড থেকে আমাদের পাঠ চলছে পণ্ডিতগণের পরাভব এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের শেষাংশ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 22। গতদিন প্রথম অংশে আমরা পাঠে দেখেছি লাহাবাবুরা ছিলেন কামারপুকুর গ্রামের, বর্ধিষ্ণু কামারপুকুর গ্রামের সব থেকে বড়লোক বা বরিষ্ঠ গৃহী পরিবার। তারা নানান কাজে প্রচুর অর্থ ব্যয় করতেন। এইরকম ভাবেই তাদের পরিবারে একদিন এক শ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠান হয় এবং তাতে আশেপাশের গোটা দেশের যত পণ্ডিতগণ ছিল তাদেরকে পত্র প্রেরণ করে নিমন্ত্রণ জানান এবং এই শ্রাদ্ধ ক্রিয়ায় সকল পণ্ডিতরা তাদের শাস্ত্রের সার অংশ নিয়ে অধ্যয়নরত ছাত্রদেরকে সহ সকলকে নিয়ে এই কামারপুকুর গ্রামে লাহাদের বাড়িতে এসে হাজির হয়েছেন। আশেপাশের এমন কোন টোল ছিল না যেখানে পণ্ডিতরা রয়েছেন, সমস্ত জায়গা থেকে সকলে এসে হাজির হয়েছেন এবং এই শ্রাদ্ধ ক্রিয়া শেষে সকল পণ্ডিত একসাথে হলে শাস্ত্র আলোচনা নিয়ে একটি পর্ব থাকে এবং দেখা যায় যথারীতি সেই শাস্ত্র আলোচনার ক্ষেত্রে সমস্ত পণ্ডিত এক হলেই কোনো না কোনো বিষয় নিয়ে পণ্ডিতগণের মধ্যে মতবিরোধ লেগে যায়। তারা সমস্যার সমাধান করতে পারেন না। কোনো নিগূঢ় অর্থ থাকে, এরকম কোনো শাস্ত্র আলোচনা করতে গিয়ে তারা তর্ক বাঁধিয়ে ফেলেন, গোল হয়ে যায়, হট্টগোল লেগে যায়। এইরকমই এক হট্টগোলের পরিস্থিতিতে আশেপাশে সমস্ত লোক শুনে ফেলেছেন যে খুব চেঁচামেচি হচ্ছে। তারা দেখতে চলে এসেছেন। শিশু গদাধরও এইরকম ভাবেই তার সঙ্গী সাথীদের নিয়ে খেলা করছিলেন, দেখেছেন বা শুনেছেন পণ্ডিতদের হই হট্টগোল। তিনিও খেলা করতে করতে এই পণ্ডিতদের হট্টগোলের মধ্যখানে এসে পড়েছেন দেখার জন্য যে ওখানে কি হচ্ছে দেখতে যাই। তিনি এসে দেখতে চেয়েছেন, দেখছেন যে শাস্ত্রের গূঢ় অর্থ নিয়ে আলোচনা হচ্ছে এবং এর বিচার করতে পারছেন না পণ্ডিতগণ। গদাই সেই বিচার ব্যবস্থার মধ্যখানে এসে হাজির হলেন এবং তিনি বিচার করতে শুরু করলেন। বিচারের দেখি ধুম সবে একে একে আসিয়া বেরিল শিশু প্রভুকে চৌদিকে। শাস্ত্রের যে গূঢ় তত্ত্ব, যে ভারী ভারী কথা, ভারী ভারী প্রসঙ্গ, যা সমস্ত পণ্ডিতগণ নাড়াচাড়া করতে হিমশিম খেয়ে যান যে এটা নিয়ে, সেই তত্ত্ব বালক গদাই সুন্দর করে সহজ সরল ভাবে খুলতে থাকতেন শুরু করলেন এবং সেই দেখে তাকে কি করলেন না, তাকে চারদিক থেকে ঘিরে সমস্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা এসে ঘিরে ধরলেন। ঠিক যেন মনে হলো অভিমন্যুকে সপ্তরথী এসে চারিদিক থেকে ঘিরে ধরলে যেরকম হয় সেই রকম। যুদ্ধক্ষেত্রে অভিমন্যু সপ্তরথীর দ্বারা ঘিরে ধরেছিল সপ্তরথীকে, সেই রকম টাইপের অভিমন্যুকে যেমন ঘিরে ধরেছিল ঠাকুরকেও সেরকম ঘিরে ধরলেন। কিন্তু ঠাকুর দম্বার বা পরাজিত হবার পাত্র নন। তিনি কি করলেন না, বিচারে আগুন ছুটে নুন নাহি হন, সপ্তরথী মধ্যে যেন অভিমন্যু রন। বিচারের আগুন ছুটিয়ে দিচ্ছেন এবং বড়ই তাজ্জব কথা, অপার বিস্ময় পণ্ডিত শিশুর কাছে পরাভব হয়। এমন সুন্দরভাবে সেই শাস্ত্রের বিচার করে দিলেন যে পণ্ডিতগণ সব সেই শিশুর কাছে পরাজিত হন। এমন এই অবস্থা গতদিন পর্যন্ত পাঠ করেছিলাম। আজ শেষের অংশ পাঠ করছি। অল্প বয়সে শিশু বুলে খেলে খেলে, শাস্ত্রের নিগূঢ় মর্ম কেমনে বুঝিলে, নানা জনে নানা রূপ বলা বলি করে, অদ্ভুত শক্তি দেখি শিশুর ভিতরে, একে তো সুন্দর শিশু বঙ্কিমনয়ন, শ্রীবয়ানে মাখা কান্তি শোভা নিরূপম, লম্বমান শোভে বেনি শিরের উপরে, পীযুষ পুরিত কথা রসনায় ঝরে, আজানুলম্বিত বাহু যুগ প্রসারণে, মহাদম্ভে শাস্ত্রালাপ ধীর গণশনে, অবাক হইয়া দেখে মহা অসম্ভব, নিরক্ষর সুপণ্ডিত শাস্ত্রজ্ঞ শৈশব। এই অল্প বয়সের যে শিশু এখানে সেখানে খেলা করে বেড়ায়, সে কি করে এই শাস্ত্রের নিগূঢ় মর্ম বুঝলো? সবাই নিজেরা শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা নিজেরা নিজেদের মধ্যে এই কথাই বলা বলি করছেন এবং বলছেন যে এ শিশু সাধারণ শিশু নন, এ কোন দৈব শক্তি সম্পন্ন শিশু, অদ্ভুত শক্তি আছে এর ভিতরে। একে তো এ সুন্দর শিশু দেখতে, তার বাঁকা বাঁকা দুটি চোখ, শ্রীবয়ানে মাখা কান্তি শোভা নিরূপম, মুখটি সুন্দর, লম্বা চুল, বেনি করা, মাথার উপর থেকে বেনি করা, চোখ দুটি একটু বাঁকানো, আজানুলম্বিত দুই হাত,
এবং তিনি যখন মহাদম্বে শাস্ত্র আলাপ করেন পণ্ডিতগণের সঙ্গে, দেখে যেন সকলেই অসম্ভব হয়ে মানে দেখে ভাবেন যে এ এক কি অসম্ভব কার্য হচ্ছে। সুপণ্ডিতগণ নিরক্ষর হয়ে যান, আর শিশু এখানে শাস্ত্রজ্ঞ হয়ে যান। যে শিশু কাঠাকে পর্যন্ত পাঠ করেছিলেন তার বেশি কিছু পারেননি, তার কাছে মহা মহা পণ্ডিতগণও এসে নিরক্ষরের মতো হয়ে যান। তারপর এই পণ্ডিতরাই তখন সকলকে জিজ্ঞাসা করেন, এটি কার ছেলে? জিজ্ঞাসা করেন শেষে শিশু বর কার? এহেন বয়সে করে শাস্ত্রেরও বিচার। এই এত অল্প বয়সে শাস্ত্রের বিচার করছে, ছেলেটি কার? যেসব পণ্ডিত শাস্ত্রে আগুয়ান দূর, কহে আছে দৈব শক্তি নিশ্চয়ই শিশুর। যারা বেশ কিছু একটু বেশি জানেন, যারা পণ্ডিতদের মধ্যে, তারা বলছেন এ শিশু কিন্তু সাধারণ শিশু নন, এর মধ্যে দৈব শক্তি আছে। পরিচিত কাছে তার পরিচয় পেয়ে সকলে আশিস করে আনন্দিত হয়ে। গ্রামবাসী মধ্যে কথা রাষ্ট্র হয়ে পড়ে, পণ্ডিত মণ্ডলী আজ পরাস্ত্র বিচারে। পণ্ডিত মণ্ডলী আজ পরাস্ত হয়ে গেলেন, এটা গ্রামবাসীরা আস্তে আস্তে জানতে পেরে গেলেন। সকলে যখন শুনলেন যে ইনি কার ছেলে, ক্ষুদিরাম চাটুর্যের ছেলে, সবাই তখন, সমস্ত পণ্ডিতগণ তখন প্রাণ ভরে তাকে আশীর্বাদ করলেন, আনন্দিত হলেন, তাকে আশীর্বাদ করে গেলেন। আর গ্রামবাসীরা দেখলেন সমস্ত পণ্ডিতগণ এই শিশু গদাইয়ের কাছে কিভাবে শাস্ত্র আলোচনায় পরাজিত হয়ে যায়। সবাই কি আশ্চর্য কি আশ্চর্য বলতে শুরু করলেন। কি আশ্চর্য কি আশ্চর্য সকলেতে কয়, গদাইয়ের কাছে হইল সবে পরাজয়। আনন্দে উথলে হৃদি ছাড়িয়া আধার, প্রাণের স্বরূপ গদাধর সবাকার। যে যেখানে ছিল ছুটে আসে দেখিবারে, কি পুরুষ কি বা মেয়ে গ্রামেরও ভিতরে। বদন চন্দ্রিমা হেরে তত্ত্ব যায় ভুলে, মহৈশ্বর্য শ্রী প্রভুর বালকের ছলে। এই যে তিনি মহা মহা শাস্ত্রজ্ঞ পণ্ডিতদেরকে তর্কে হারিয়ে দিয়েছেন, বিচারে হারিয়ে দিয়েছেন, এই কথা শোনা মাত্রই যে যেখানে ছিলেন, কিবা পুরুষ কিবা নারী, সব ঠাকুরকে দেখতে ছুটে চলে এলেন। কিন্তু এসে কি দেখছেন? বদন চন্দ্রিমা হেরে তত্ত্ব যায় ভুলে, মহৈশ্বর্য শ্রী প্রভুর বালকের ছলে। এসে দেখলেন এই এক অদ্ভুত সুন্দর বালক ছেলে, তার মুখের সৌন্দর্য দেখে আর বালক স্বভাব দেখে তার তত্ত্বের কথা, এসব সব কথা ভুলে গিয়ে বালক হিসেবেই সবাই এই শিশু গদাইকে ভালোবাসতে শুরু করেন। এটাই হচ্ছে প্রভুর ছল, মানে মহৈশ্বর্য শ্রী প্রভুর বালকের ছলে। ঐশ্বর্যে ঐশ্বর্য জ্ঞান নাহি আয় এই দেশে, মহানন্দে মুগ্ধ চিত মাধুর্যের রসে। ভালোবাসা মমতা কেবল বৃদ্ধি পায়, মধুর খেলার ভিত্তি শৈশব লীলায়। গোকুল নগরে যেন কৃষ্ণ অবতারে, আত্মহারা একমাত্র কৃষ্ণ মুখে হেরে। অনুরূপে খেলা দেখি এখানেও তাই, ঐশ্বর্য বিষয়াধির গন্ধ মাত্র নাই। গোকুলে যেখানে খেলা করছিলেন কৃষ্ণ অবতার, এখানেও দেখি আমাদের গদাই সেরকম ভাবেই বাড়ছেন। এদের মধ্যে বিষয়ের ঐশ্বর্যের বিন্দু মাত্র গন্ধ নেই। একে তো শৈশব বয়স প্রভুর আমার, নয়ন বিনোদ ঠাম রূপেরও আগার। বিমোহন বাল্য ভাব মাখা সর্বগায়, দেখা মাত্র মন প্রাণ তাহাতে ডুবায়। একে তো বালক স্বভাব, শিশু বয়স, তারপরে সুন্দর মুখ, এবং মানে তাকে দেখা মাত্রই যেন সবকিছু ভুলে যায়, মন ডুবে যায় তাতে। অপরূপ শিশু কব কি তার কাহিনী, অহরহ স্মর মন চরণ দুখানি। বাল্যলীলা শ্রী প্রভুর অপূর্ব ভারতী, এক মনে শুনো মন রাম কৃষ্ণ পুঁথি। জয় ঠাকুর।